নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 24শে জুলাই বুধবার সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা হয়তো অনেকেই শুনেছেন, আমিও শুনেছি। অনেকক্ষণ অভিষেক বলেছেন, আক্রমণাত্মক ভঙ্গিতে বলেছেন। বাজেটের ইংরেজি BUDGET এই বাজেটের 6টা অক্ষরের মানে তার কাছে এক এক রকম। বি মানে বিট্রায়াল, ইউ মানে আনএমপ্লয়মেন্ট, ডি মানে ডিপ্রাইভ, জি মানে গ্যারান্টি, ই মানে এক্সেন্ট্রিক, আর টি কি এরা বলেছিলেন। যাই হোক, স্পিকারের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন, সৌমিত্র খান কটাক্ষ করেন, উনিও কটাক্ষ করেন। জি কিষণ রেড্ডি বলে দেন যে এটা বাংলার বাজেট নিয়ে আলোচনা হচ্ছে না, এটা দেশের বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু মোটের উপর অভিষেক আক্রমণাত্মক ভঙ্গিতেই ছিলেন। তৃণমূলের যিনি সংসদীয় দলনেতা, তার বক্তব্য যখন আমরা শুনি আর অভিষেকের বক্তব্য যখন আমি শুনি, তাহলে দুজনের মধ্যে যদি নাম্বার দিতে হয়, অভিষেককে আমি অবশ্যই 10-এর মধ্যে 6 তো দেবই। কিছু চর্বিত চর্বণ করেছেন। লেফট কংগ্রেসের ইকোসিস্টেম একটা বিষয়কে নিয়ে খুব মাথাচাড়া দেয়, হাঙ্গার ইন্ডেক্স। এই হাঙ্গার ইন্ডেক্সের অনেক রকম কাউন্টার ন্যারেটিভ আছে। আমি একটা প্রতিবেদন করেছিলাম, এ নিয়ে বলবো না। অভিষেককে দেখলাম সেই হাঙ্গার ইন্ডেক্সের কথাটা তিনি বলছেন। অর্থমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন যে 2021-এ হারার পরে কত টাকা রাজ্যকে দিয়েছেন, শ্বেতপত্র প্রকাশ করুন। সীতারামন বলেছেন যে 10 বছর ধরে মোদী সরকার রাজ্যকে অনেক টাকা দিয়েছে, রাজ্য তার সদ্ব্যবহার করতে পারেনি। অভিষেক শ্বেতপত্র প্রকাশের দাবি করছেন, ঠিক আছে, তারাও যে BGBS করেন না, বলেন 3-3.5 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে, সে সম্পর্কেও একটা শ্বেতপত্র প্রকাশ করলে বঙ্গবাসী উপকৃত হবে। দাবি আর বাস্তবের মধ্যে যে আসমান জমিন ফারাক, সেটা শ্বেতপত্র প্রকাশ করলেই আমরা বুঝতে পারবো। আর আবাস যোজনা 100 দিনের কাজে যে র্যাম্প্যান্ট করাপশন হয়েছে ভুয়ো জব কার্ডের মাধ্যমে, এটা আর নতুন কোনো বিষয় নয়। স্বয়ং হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, কন্ট্রোলার অফ CAGর প্রতিনিধি, অ্যাকাউন্টেন্ট জেনারেলের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছেন। পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি, বিরোধী দলনেতা অনেকে মামলা করেছিলেন 100 দিনের কাজে গোলমালের নিয়ে। সেই জন্যই প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তাই যতক্ষণ না ওই টাকা উদ্ধার হবে, আমার মনে হয় একটি কানা কড়ি পাবে না। কেন্দ্রীয় বঞ্চনা বলে চেঁচাবে, ধর্ণা করবে, অবস্থান করবে। আমার যতদূর ধারণা 1 টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাবে না। এই আবাস যোজনা বলুন, 100 দিনের কাজ বলুন, কারণ যা টাকা লুটপাট হয়েছে, হিউমাঙ্গাস অ্যামাউন্ট। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অভিযোগ করেছিলেন 25 লক্ষ ভুয়ো বিল পেশ করে ট্রেজারি থেকে টাকা নেওয়া হয়েছে, মানে ভারত সরকারের কাছ থেকে। তাহলে করাপশনের বহরটা কোন পর্যায়ে আপনারা জানেন। যতই বাংলাকে বঞ্চনা করছে বলে ঢক্কানি না, গলা শিরা পুলিয়ে চিৎকার করুন, সংসদে আস্ফালন করুন, আমার ধারণা কেন্দ্রীয় সরকার আবাস যোজনা এবং 100 দিনের কাজের যতক্ষণ না ওই চুরির টাকা উদ্ধার হচ্ছে, একটা টাকা ছোঁয়াবে না। কারণ গ্যারান্টি কি, আবার টাকা দিলে আবার টাকা লুটপাট হবে না। দীর্ঘদিন ধরে এই অরাজকতা চলেছে, টোটাল মেস করে রেখেছিলেন এরা। অন্তত 80-90 লক্ষ ভুয়ো জব কার্ড আছে। যখনই আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ হলো, তখনই এই ভুয়ো জব কার্ডগুলো বাতিল হলো। এই যে দ্বিতীয় সবুজ বিপ্লবের জনক মুখ্যমন্ত্রী বাসায় বালু,
সে রেশন কার্ড আধার কার্ডে সংযুক্তিকরণ করতে চায়নি। যখন কোর্ট ডেডলাইন বেঁধে দিল 3 সপ্তাহের মধ্যে করতে হবে, তখন বাধ্য হয়ে করলো। তখন দেখা গেল কত ভুয়ো রেশন কার্ড আছে। এই তো পরিস্থিতি। বঞ্চনা 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 করে চিৎকার করে মানুষকে কিছু সময়ের জন্য ভুল বোঝানো যায়। প্রশ্নটা হচ্ছে, যে টাকা কেন্দ্রীয় সরকার দিয়েছিল বিভিন্ন খাতে, মনরেগা বলুন, আবাস যোজনায় বলুন, কত টাকা সাইফনা হয়েছে, সেই টাকাটা উদ্ধার করুন না, করে হিসাব দিন, নতুন টাকা দিন। এটাই কেন্দ্রের স্পষ্ট নীতি। অভিষেক তার বক্তব্যের শেষে প্রায় আর্তনাদ করে বললেন, তাকে, তার পরিবারকে, তার বৃদ্ধ বাবাকে, মাকে, এমনকি পুত্র কন্যাকেও এজেন্সি হয়রান করেছে। ভারতবর্ষে অন্য অনেক রাজনৈতিক দলের নেতা আছে, তৃণমূলেরও আছে, বামপন্থীদের আছে। বামপন্থীদের সঙ্গে বিজেপির তো সাংঘাতিক মতাদর্শগত সংঘাত। কখনো শুনেছেন বিমান বসু বলুন, সীতারাম ইয়েচুরি বলুন, মোহাম্মদ সেলিম বলুন, কোনো বামপন্থী নেতাকে এই সমস্ত কারণে ইডি সিবিআই তলব করেছে? বিজয়নের মেয়েকে করেছে পিনড্রাইভ, আমি এ রাজ্যের কথা বলছি, পিনড্রাইভ বিজয়নের সিএমও অফিসের এক আমলা ওই সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। পশ্চিমবঙ্গে যাদের সঙ্গে বিজেপির মতাদর্শগত লড়াই, সেই বামপন্থীদের একজনকেও কিন্তু কোনো কেন্দ্রীয় এজেন্সি ডাকেনি, তলব করেনি। কারণ তাদের রাজনৈতিক মতের আমি সমর্থক না হতে পারি, বিমান বসছে রাজনৈতিক সন্ন্যাসী, একথা বলতে অসুবিধাটা কি? তাই অভিষেক আর্তনাদের মতো করে কালকে সংসদে দাঁড়িয়ে বললেন যে এজেন্সি আমাকে, আমার পরিবারকে হ্যারাস করেছে। এখন প্রশ্ন হলো, এসএসসিতে দুর্নীতি হয়েছে নিয়োগে, এটা তো আর গোপনের কথা কিছু নয়। এসএসসি নিজে কোর্টকে বলেছে যে 5,500 মতো, সিবিআই বলেছে 8,000-এর একটু বেশি বেআইনিভাবে নবম, দশম, একাদশ, দ্বাদশে শিক্ষক অশিক্ষক পদে নিয়োগ হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে যাদের চাকরি ভুয়ো বলে চিহ্নিত হবে তাদের চাকরি তো যাবেই, বেতনও ফেরত দিতে হবে। এখন সংখ্যাটা কত হবে সেটা নিয়ে এখন বিতর্ক। এই ফাঁকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রায় 70,000, সেটাতেও কিন্তু বড় ঘোটালা। মাননীয় বিচারক রাজাশেখর মান্তার এজলাসে বিচার চলছে। তো রাজাশেখর মান্তা বলেছিলেন যে ওই ওএমআর শিট ওসব খুঁজে বার করতে হবে, সার্ভার উদ্ধার করতে হবে, তাতে এক্সপার্টের সাহায্য নিতে হবে, দরকারে বিদেশ থেকে নিতে হবে, তার খরচা বহন করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সঙ্গে সঙ্গে এটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। আবার এস বসুরাই অ্যান্ড কোম্পানি, যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, 36টা হার্ড ডিস্ক, 6টা সার্ভার বাজেয়াপ্ত করেছে। এই এস বসুরাই অ্যান্ড কোম্পানি এরাই তো যত নষ্টের গোড়া। মানিক ঘনিষ্ঠ, খুব একটা অভিজ্ঞতাও তাদের এইসবের ক্ষেত্রে ছিল না। তাদেরকে কেন রোপিন করা হয় যেটা মানিকে জানে। কিন্তু এই ফাঁকে সিবিআই যেটা করেছে সেটা হচ্ছে ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিস, প্রফুল্ল চন্দ্র রায় ভবন, সেখানে গিয়ে হার্ড ডিস্ক উদ্ধার করেছে। সেখানে এডিট করা যায়, এডিটেবল ওএমআর শিট পাওয়া গেছে। এখন এখান থেকে অরিজিনাল ওএমআর শিটগুলো যদি পাওয়া যায় তাহলে কিন্তু দুধ কা দুধ, পানি কা পানি সামনে চলে আসবে। অর্থাৎ কোথায় গোলমাল হয়েছে, কত গোলমাল হয়েছে, কিভাবে গোলমাল হয়েছে, সবগুলো আমরা জানতে পারবো। দেখুন, এই কুন্তল, শান্তনু, কালীঘাটের কাকু। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তারপরে ওই একজন গ্রেপ্তার হয়েছে তাপস মণ্ডল, এরা সব না একটা, আমি বলবো দুষ্ট চতুষ্টয়। কুন্তল, শান্তনু, তাপস, কালীঘাটের কাকু। কালীঘাটের কাকু এদের থেকে টাকাটা নিত, নিয়ে নাকি তালিকা পাঠাতো মানিকের কাছে, পর্ষদের অফিসেও যেত। এখন প্রশ্ন হচ্ছে, কালীঘাটের কাকু এই দালালগুলোর কাছ থেকে টাকা নিয়ে মানিককে কিছু দিয়ে নিজেই পুরোটা হজম করে নিত, নাকি সেই টাকার ভাগ কালীঘাটের কাকু যেখানে পাঠানো সেখানে পাঠাতো? এটাই তো প্রশ্ন।
সে কি? লিপস অ্যান্ড বাউন্সের সিওও। লিপস অ্যান্ড বাউন্সের সিইও কে? অভিষেক ব্যানার্জি। তা অভিষেক ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্সের যে সিইও হিসাবে এখনো ছিলেন, মানে কয়েকদিন আগেও ছিলেন, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি যখন লিপস অ্যান্ড বাউন্সের তল্লাশির পরে বিবৃতি দিয়ে বলল যে এই কোম্পানির সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই আমরা জানলাম 2019 সালের লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময় যে ডিক্লারেশন দিতে অভিষেক বোধহয় দেননি যে তিনি সিইও লিপস অ্যান্ড বাউন্সে। যাই হোক, লিপস অ্যান্ড বাউন্স নিয়ে বিতর্ক চলছে। সেই গৌতম দেব আজ থেকে 12 বছর আগে প্রথমবার এই লিপস অ্যান্ড বাউন্সের বিষয়টা সামনে আনেন। তারপর তাকে সিআইডির দপ্তরে ডেকে পাঠানো হয়, সে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল। কিছুদিন লিপস অ্যান্ড বাউন্স কথা আমরা ভুলেই গেছিলাম। এই নিয়োগ দুর্নীতি, কাকুর এইসব যোগ সামনে আসার পরেই লিপস অ্যান্ড বাউন্সের কথা আবার জনমানুষে এসছে। তাহলে কাকু লিপস অ্যান্ড বাউন্সের সিও, কাকু এখন জেলে তার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়েছে, সেই রিপোর্টও চলে এসছে। সেই রিপোর্টে কি আছে আমি তো বলতে পারবো না, কিন্তু তদন্তকারী সংস্থা যেগুলো আঁচ করছিল সেগুলোই হয়তো আছে। অর্থাৎ কাকুর সঙ্গে প্রভাবশালীদের কথোপকথন, তার অকাট্য প্রমাণ নাকি এজেন্সির কাছে আছে। এখন প্রশ্ন হলো, এজেন্সি এগুলোকে ধরে বসে আছে কেন? আপনারা বলতে পারেন এই তো সেটিং, এই তো রাজনৈতিক গল্প। ঠিক জায়গায় এজেন্সিকে হাত দিতে বারণ করে দেওয়া হয়েছে। এজেন্সি তর্জন গর্জন করবে কিন্তু হাতটা দেবে না। আমার মনে হয় হাত দেওয়ার আগে আরো অকাট্য কিছু প্রমাণ লাগে। এরা প্রভাবশালী, ক্ষমতাধারী, বিপুল অর্থের মালিক, রাজ্য প্রশাসন সঙ্গে আছে। কোনো বড় পদক্ষেপ নিলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সমস্যা হতে পারে, অতীতে এই অভিজ্ঞতা আছে আমাদের এখানে। আর কিছু কিছু মিসিং লিঙ্ক এখনো আছে, সেই মিসিং লিঙ্ক জোগাড় করতে পারেনি। আর এটা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, সময় লাগলেও আমাদের বিশ্বাস একদিন কিন্তু সুড়ঙ্গের শেষে আলো দেখা যাবে। দেখুন, ইনকাম ট্যাক্স অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এতদিন ইডি সিবিআই ছিল, এবার ঢুকলো ইনকাম ট্যাক্স। মানে সেন্ট্রাল এজেন্সিগুলো কিন্তু নানাভাবে ঘিরে ধরছে। অনেক সময় তারা খবর আমাদের কাছে আসে না, তারাও খবর দেন না। তদন্তকারী সংস্থার উচিত নিজের মতো করে তদন্ত করা, সংবাদ মাধ্যমকে একদম না জানালেই যেটা নয় সেটাই জানানো দরকার। কারণ সংবাদ মাধ্যমে বেশি লেখালেখি হলে, দেখানো হলে, স্পেকুলেট করা হলে তদন্তের গতি প্রকৃতি ব্যাহত হয়। অনেকদিন আপনারা সিবিআই ইডির খবর পাচ্ছিলেন না। সিবিআই ইডি নিজের মতো করে কিন্তু তদন্ত করছে। যে এসএসসিতে যারা ঘুরপথে চাকরি পেয়েছেন তাদের অনেককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ বাকি ছিল। বিকাশ ভবনকে সিবিআই বলেছিল যে আপনাদের ওখানেই আমরা জিজ্ঞাসাবাদ করব, আপনারা ব্যবস্থা করুন। বিকাশ ভবন বলেছে আমাদের সময় নেই, মানে স্কুল শিক্ষা দপ্তর। সর্বত্র অসহযোগিতা কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে। অন্য রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি কাজ করতে গেলে এমন বাধার মুখে পড়ে না, কিন্তু এখানে পড়ে। তারপর সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের। সব তো আছে, বড় বড় আইনজীবী নিয়োগ করে তারা সময় কিল করবার চেষ্টা করেন। প্রতি পদে পদে তদন্তকারী সংস্থার তদন্তকে বাধা দেন। তা সত্ত্বেও তদন্ত এত দূর এগিয়েছে। অনেকে অধৈর্য হয়ে যান, কিচ্ছু হবেন না এইসব বলেন, কিন্তু আমার মনে হয় না বিষয়টা সেরকম। কিছু মিসিং লিঙ্ক আছে। এই যে রাজাশেখর মান্তার নির্দেশের পর যেভাবে সিবিআই ওই প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে 6টা হার্ড ডিস্ক উদ্ধার করলো, এবং ওয়েমার শিট অরিজিনালও তারা পেয়ে যাবে। কি 25,753 কথা আমরা বলছি। প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দুর্নীতি হয়েছে তা কল্পনার অতীত বলেই অনেকে বলছেন।
একটা নিয়োগও তো মানে খুব ফেয়ার ওয়েতে হয়নি বলেই অভিযোগ, না? নইলে এত মামলা হবে কেন? অসময়েও তো মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শিক্ষক নিয়োগ করেছেন, কোনো মামলা হয়নি। ট্রান্সপারেন্ট ওয়েতে নিয়োগ করলে সমস্যা নেই, কিন্তু যখনই ট্রান্সপারেন্সিটাকে কম্প্রোমাইজ করা হয় তখনই মামলা মোকদ্দমা। যারা মনে করছেন যোগ্য পেলেন না, টাকার জোরের কাছে হেরে গেলেন, তারা আদালতে যাচ্ছেন, নিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে বাংলার। কিন্তু আশা আমাদের করতেই হবে। আমরা যদি আশা ছেড়ে দিই তাহলে কিন্তু এই দুর্নীতিগ্রস্তরা বুক ফুলিয়ে ঘুরবেন। এখনো অনেকে ঘুরছেন, ভাবছেন কিছুই হবে না, কিন্তু এক মাঘে শীত যায় না। অপরাধ করলে, বাংলার ছেলে মেয়েদের সঙ্গে প্রতারণা করলে শাস্তি পেতেই হবে, সেটা আজ হোক, কাল হোক, বা আগামী ভবিষ্যতে হোক। কেউ পার পাবে না। কেউ ভেবেছিলেন যে মহাসচিব এত দাপট, অঘোষিত নাম্বার 2, দীর্ঘদিন জেলবন্দি? কেউ ভেবেছিলেন বালুকে জেলে থাকতে হবে? কেউ তো ভাবেননি। এই সিবিআই, ইডি তারাই কিন্তু এদেরকে জেলবন্দি করেছে। অনুব্রত তিহারে গড়াগড়ি খাচ্ছেন, কেউ ভেবেছিলেন? ভাবেননি। তাই আমাদের ধৈর্য ধরতে হবে। তদন্তের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে না মানেই যে তদন্ত হচ্ছে না তা নয়। তদন্তের জাল অনেকটা গুটিয়ে নিয়েছে। এবার দেখা যাক কতদিনে তদন্ত শেষ করে আদালতকে এজেন্সি জানায় যে এই হচ্ছে আমাদের তদন্তের রিপোর্ট, এই হচ্ছে চার্জশিট। আমাদের আরো এগোতে গেলে প্রভাবশালীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেদিনও খুব বেশি দূরে নয় বলেই অনেকে বলছে।